আজ রোহিঙ্গাদের এমন একটা বাজারে আপনাদের নিয়ে যাব যেখানে ঢুকতেই আমার মনে হয়েছে আমি যেন একটা অদ্ভুত জায়গায় চলে এসেছি। এখানে এমন অনেক জিনিস বিক্রি হতে দেখবেন যেগুলো বাংলাদেশে সাধারণত আপনি আর অন্য কোথাও খুঁজে পাবেন না। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গা শরণার্থীদের জন্য যে ত্রাণ সামগ্রী দিয়ে থাকে, পুষ্টিকর খাবার, জরুরি খাদ্য, টর্চ লাইট, হুইল চেয়ার, এমনকি দুর্যোগের সময় টিকে থাকার জন্য তৈরি বিভিন্ন সার্ভাইভাল কিট, এসব কিছুর অংশই কিন্তু এখানে এসে পৌঁছায়। অনেক পরিবার নিজেদের প্রয়োজনের অতিরিক্ত অংশ বিক্রি করে দেয়, আর সেখান থেকেই তৈরি হয় এক ভিন্ন ধরনের অর্থনীতি। কিন্তু এই ভিডিওটা বানানো আমার মোটেও সহজ ছিল না। প্রথম বাজারে কোনোভাবে ভিডিও করতে দিলেও দ্বিতীয় ক্যাম্পের ভেতরের বাজারে গিয়ে বুঝলাম আসলে চ্যালেঞ্জ কি জিনিস। সেখানে মানুষের সঙ্গে কথা বলা তো দূরের কথা, ক্যামেরা বের করে কোনো দিক তাক করে ভিডিও করাটাই ছিল সবচেয়ে কঠিন কাজ। প্রত্যেকটি মুহূর্ত মনে হচ্ছিল এখনই হয়তোবা ভিডিও বন্ধ করে দিতে হবে। আর সবাই কিন্তু আমার দিকে খুবই অদ্ভুতভাবে তাকাচ্ছিল, যেহেতু আমি লোকাল না। তাই আমি যতদূর সম্ভব তাদের বিরক্ত না করে আপনাদের জন্য তথ্য জোগাড় করে নিয়ে এসেছি। তাই একটু ধৈর্য ধরে এই ভিডিওটি পুরোপুরি দেখুন, কারণ এখানে এমন অনেক জিনিস দেখানো হয়েছে যা হয়তোবা আপনি এর আগে কখনো দেখেননি। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে এসি টেন্টের মধ্যে মাত্র 2000 টাকায় এক রাত থাকা এবং 3 বেলা খাবার সহ একটি প্রাইভেট বিচে ঘোরা কমপ্লিট করেছিলাম। চাইলে সেই ভিডিওটিও আপনি দেখে আসতে পারেন। রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার এই যাত্রাটা আপনি কিন্তু কক্সবাজার থেকেই শুরু করতে পারেন। কক্সবাজার বাস স্ট্যান্ড থেকে চাইলেই আপনি বাস ধরে মাত্র 80 টাকা দিয়ে চলে যেতে পারেন একদম বালুখালী বাজারে। কিন্তু আমার যাত্রাটা যেহেতু মেরিন ড্রাইভ থেকে ছিল, আমি প্রথমে মেরিন ড্রাইভের থেকে একটি অটো নিয়ে জনপ্রতি 20 টাকা দিয়ে যাই সোনাপাড়া বাজারে। সোনাপাড়া বাজার থেকে জনপ্রতি 50 টাকায় যাই কোর্ট বাজার, এবং কোর্ট বাজার থেকে জনপ্রতি 50 টাকায় আবার পৌঁছে যাই বালুখালী বাজারে। এদিকে কিন্তু সাধারণত এই সিএনজিগুলোই চলে, আর এই সিএনজিতে যাবার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। আপনি যখন যাবেন মন ভরে চারিপাশের প্রকৃতি এত সুন্দর করে উপভোগ করবেন যে এত দীর্ঘ সময় যে কখন শেষ হয়ে যাবে সেটা কিন্তু আপনি নিজেও খেয়াল করবেন না। এটা তো ছিল মেরিন ড্রাইভ থেকে যাওয়ার কথা, কিন্তু আপনি যদি কোনোভাবে কক্সবাজারে অবস্থান করে থাকেন আপনার জন্য সবচেয়ে ভালো হবে কক্সবাজার বাস স্ট্যান্ড থেকে টেকনাফগামী বাসে ওঠা এবং সেই বাসে করে একদম বালুখালী বাজারে নামা। আমি আমার গন্তব্যে যেতে যেতেই হাতের বাম পাশে একটা নদী পড়ল। স্থানীয়দের ভাষ্যমতে এই নদীটা একদম নাফ নদীর সাথে গিয়ে মিশেছে। আর নদী দেখে যখন ডান দিকে ক্যামেরা তাক করলাম, প্রথমবার আমার সামনে দৃশ্যমান হলো রোহিঙ্গা ক্যাম্প। আর সত্যি কথা বলতে বিগত 10 বছর ধরেই কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের নাম শুনে আসছি। এই প্রথমবার রোহিঙ্গা ক্যাম্প দেখে আমার অনুভূতি ছিল একদম অন্যরকম। যা হোক, দীর্ঘ অনেকটা পথ পাড়ি দিয়ে যখন রোহিঙ্গা বাজারে চলেই আসলাম, এখন একটু তাদের জিনিসপত্র দেখা যাক, আর এই জিনিসপত্র কোথা থেকে আসে সেটাও একটু জানা যাক। রোহিঙ্গাদের এই বাজারে কিন্তু আপনি এমন কোনো জিনিস নেই যে পাবেন না। একটা মানুষের বেঁচে থাকার জন্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস, তার সব কিছুই কিন্তু এই রোহিঙ্গা বাজারে রয়েছে। আর এই যে লুঙ্গিটি দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে প্রথমে নর্মাল লুঙ্গি মনে হলেও আমি পরে জানতে পারলাম যে এটা হচ্ছে তাদের ট্রেডিশনাল লুঙ্গি। তাদের পুরুষ মানুষ একদম মিডিয়াম এজ থেকে শুরু করে বয়স্ক যারাই থাকে সবাই কিন্তু এই লুঙ্গিটা পরে থাকে। কিন্তু আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এত জিনিস আসলে আসে কোথা থেকে। এই সাবানটার দিকে একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু লেখাই আছে যে বিক্রয়ের জন্য নয়। আসলে রোহিঙ্গাদের কিন্তু বিভিন্ন সংস্থা অনেক রকম সাহায্য করে থাকে। প্রত্যেকটি ফ্যামিলিতে বসবাসরত মানুষের হিসাব করে তারা কিন্তু এইসব জিনিসগুলো তাদের দিয়ে থাকে। কিন্তু রোহিঙ্গারা তাদের নিত্য প্রয়োজনীয় কিছু অংশ রেখে বাকি ম্যাক্সিমাম অংশটাই আসলে বিক্রি করে দেয়, আর এটাই হচ্ছে তাদের মূল অর্থনীতির জায়গা। এছাড়া তারা আসলে অন্য কোনো রকম ব্যবসা করতে পারে না বা কাজও করতে পারে না। যেহেতু তাদের কাজের ক্ষেত্র কম, তাই স্বল্প পরিসরে এই ব্যবসার মধ্য দিয়ে তারা তাদের জীবিকা এবং অর্থনীতির যে সিস্টেমটা রয়েছে সেটাকে চলমান রেখেছে। রোহিঙ্গারা মূলত মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের একটি মুসলিম জাতিগোষ্ঠী। তারা বহু প্রজন্ম ধরে ওই অঞ্চলে বসবাস করে আসছে, তবে তাদের ইতিহাস ও পরিচয় নিয়ে দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক বিতর্ক রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও জাতিসংঘের ভাষ্য অনুযায়ী রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বৈষম্য, সহিংসতা এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল। 2017 সালে সামরিক অভিযানের সময় নানা রকম অত্যাচার, অগ্নিসংযোগ, নির্যাতনের অভিযোগ ওঠে, যার ফলে বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিতে পালিয়ে আসে বাংলাদেশে। বাংলাদেশ তাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছে, তবে তারা শরণার্থী হিসাবে ক্যাম্পে বসবাস করে।
বেশিরভাগ পরিবার খাদ্য, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক প্রয়োজনের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তার উপর খুবই নির্ভরশীল। তাদের চলাচল ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই যে জিনিসগুলো দেখছি এগুলোর দাম আসলে কেমন। দেখেন, একটু আগে যে স্যাভলনটা দেখিয়েছি সেটার দাম মাত্র 10 টাকা। আর এই যে মরিচটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু কাজ একদম কাশ্মীরি মরিচের মতন। এখানের প্রত্যেকটা জিনিস আসলে খুবই কম দাম, যেটা আমার ধারণার বাইরে ছিল। বর্তমানে যে আপনি বিস্কিটটা দেখতে পাচ্ছেন, এই বিস্কিটটা কিন্তু দুর্যোগ প্রবণ এরিয়ায় খুব ব্যবহার হয়। আমরা যখন সিডর দেখেছিলাম তখন কিন্তু এই বিস্কিটের ব্যবহার খুবই ছিল। তো এইরকম কিন্তু অনেক জিনিস আপনি এখানে পেয়ে যাবেন যেগুলো কিন্তু খুবই কম দাম। এই যে দেখতে পাচ্ছেন এইটার নাম কিন্তু খ্যাপসা। এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই হেলদি। চলুন এর দাম এবং পরিমাণ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। আচ্ছা, আমি এই মার্কেট থেকে দুইটা জিনিস কিনলাম। সেটার একটা হচ্ছে এই যে বিস্কিটটা দেখতে পাচ্ছেন, আমরা যখন সিডোরের টাইমে কিন্তু সিডোরের পরে এরকম কিছু বিস্কিট পেয়েছিলাম, যে বিস্কিটগুলো খেতে কিন্তু খুবই মজা লেগেছে এবং ওই বিস্কিটগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না। কিন্তু এদের এই বাজারে যখন এটা আমি পেলাম, এটা হচ্ছে 6 টাকা পার পিস। আমি হচ্ছে 50 পিস নিলাম, মোট 300 টাকা পড়লো। আর সাথে আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে খ্যাপসা। এটা হচ্ছে আরবদের তৈরি যে খ্যাপসা, এটার মধ্যে 300 গ্রাম আছে। তো এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেডিমেড, মানে এটা হচ্ছে আপনি জাস্ট গরম পানিতে দিলেই আপনার প্রয়োজন মতো মশলা বা ফ্লেভার যোগ করলেই আপনি কিন্তু এটা একটা অরিজিনাল স্বাদ পেয়ে যাবেন। আর এগুলা কিন্তু ওইরকম কম দামে আপনি আসলে কোথায় পাবেন বলতে পারতেছি না, কিন্তু এখানে কিন্তু 110 টাকা করে কিনতে পারছি। আর এটা মোটামুটি 110 থেকে 120-এর মধ্যেই ঘোরাফেরা করে আপনি দাম করে নিতে পারবেন। আর বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু মোটামুটি তুলনামূলক অনেক কম। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্যাগের মতন আছে। এই ব্যাগের মধ্যে মাটি ভরা হয় এবং মাটি ভরে সেগুলো কিন্তু উপরে উঠিয়ে তারপরে গাছ লাগানো হয়। যেহেতু তাদের নিজস্ব জমি নেই, তার জন্য কিন্তু তাদের এই অবস্থা, এই উপায় অবলম্বন করতে হয়। দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা কিন্তু আয়রন। আপনারা এটার সাথে তেমন একটা পরিচিত না। এটার মধ্যে কয়লা দিয়ে দিতে হয়, এটা পিতলের, আর তারা দাম চাচ্ছে হচ্ছে 2200 টাকা করে। জিনিসটা কিন্তু খুব দারুণ, তাই না? বরাবরের মতোই দেখেন কি সুন্দর একটা হুইল চেয়ার। এটা কিন্তু যে স্বাবলম্বী মানুষ না তার জন্য দেওয়া। তারপরও এই জিনিসটা আপনার বিক্রির জন্য রেখেছে, কারণ তাদের জীবন ধারণ করতে ওইরকমভাবে এক্সট্রা কোনো পয়সা তারা পায় না। এই যে এখানে এসে দেখলাম যে চিকেন বিরিয়ানির প্যাকেট, এটা হচ্ছে 80 টাকা করে পিস। তো আমরা আমাদের জন্য নিয়ে নিলাম এরকম একটা প্যাকেট। আপনারাও চাইলে এরকম রেডি মিক্সড একটা চিকেন বিরিয়ানির প্যাকেট নিতে পারেন এই রোহিঙ্গা বাজার থেকে। ক্যাম্পের মধ্যে আর একটা দারুণ জিনিস দেখেন, এটা কিন্তু সোলার লাইট। এগুলো কত করে? 220 টাকা চাওয়া দাম। আচ্ছা, 220 টাকা চাওয়া দাম। দেখবেন এই যে সোলারটা যখন আমি আলোর দিকে ধরি, লাল বাতিটা কিন্তু জ্বলছে, দেখছেন? তো দারুণ একটা জিনিস। কারেন্টেও চলবে, সোলারেও চলবে। আপনারা খেয়াল করতে পারবেন যে আমি কিন্তু একদম গরমে ঘেমে অবস্থা খারাপ। এই মার্কেটটার মধ্যে আসলে অনেক গরম, কিন্তু এত ভালো লাগছে, মানে নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি আর জিনিসগুলো অনেক ভ্যালু ফর মানি। এক কথায় বলতে গেলে এইখান থেকে আপনি যদি একটু প্ল্যান করে আসতে পারেন, এই মার্কেট থেকে কিন্তু মোটামুটি সারা বছরের একটা সিলেক্টেড কিছু শপিং করে যেতে পারেন, যেগুলো হচ্ছে আপনার প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় পণ্য হতে পারে বা অন্য কিছু হতে পারে। আচ্ছা, প্রথম বাজারটার প্রোডাক্ট সম্পর্কে আপনি তো মোটামুটি একটা আইডিয়া পেলেন। এখন চলেন দ্বিতীয় বাজারটা একটু যাওয়া যাক। প্রথম যে বাজারটায় গিয়েছিলাম সেটা ছিল বালুখালী বাজার থেকে একটু সামনে। দ্বিতীয় যে বাজারটায় যাচ্ছি এটা কিন্তু বালুখালী বাজার থেকে হাতের ডান দিকে অটোতে 10 টাকা ভাড়া দিয়ে যাওয়া লাগে। এই বাজারটায় আসলে যাওয়ার আগে আমি ততটা অবাক হইনি যতটা নামার পরে অবাক হয়েছি। আপনারা যারা বরাবর আমার ভিডিও দেখে থাকেন তারা একটা জিনিস জানেন যে আমি কিন্তু খুব গুছিয়ে শট নেওয়ার চেষ্টা করি, কিন্তু এই বাজারে নামার পর গুছিয়ে শট নেওয়া তো দূরের কথা, শট নিতেই পারছিলাম না কোনোভাবে। বারবার ক্যামেরা অন করছিলাম আর বন্ধ করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে লোকটা হেঁটে যাচ্ছে বা সামনে যে লোকটা হাঁটছে, তাদের পায়ে যে স্যান্ডেলটা থাকে, এই যে একটা খরম, এই খরমটাই কিন্তু তাদের জাতীয় ট্রেডিশনাল একটা স্যান্ডেল। আর এখানে প্রাপ্তবয়স্ক মানুষকে আপনি খুব একটা বেশি কিন্তু প্যান্ট পরে দেখতে পাবেন না, বেশিরভাগই দেখবেন লুঙ্গি পরা, কারণ এটা তাদের ট্রেডিশনাল ড্রেস। এই বাজারটাও কিন্তু সুন্দর। এইখানে ওই আগের বাজারের মতো প্রোডাক্ট না পেলেও এখানে আপনি দেখতে পাবেন রোহিঙ্গাদের ব্যবহৃত জামা কাপড়গুলো, যে জামা কাপড় বা লুঙ্গি তারা সাধারণত পরে থাকে,
তার একটি বড় পরিসর কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আর এই পুরো রাস্তায় হাঁটার মধ্যে একটা জিনিস আমার খুব নজর কেড়েছে, আর সেটা হচ্ছে পান সুপারির দোকান। এখানে পান সুপারি খাওয়ার প্রচলন এতটাই বেশি যে পুরো বাজার জুড়ে অসংখ্য দোকান এখানে দেখা যায়। বাজারের প্রতিটি অলিগলি, দোকান আর মানুষের ব্যস্ততা দেখে মনে হচ্ছিল তারা যেন নিজেদের মতো করে একটা আলাদা জীবন গড়ে তুলেছে। আর একটা জিনিস কিন্তু আপনি খুব ভালো করে এখানে নোটিস করতে পারছেন, সেটা হচ্ছে এক একটা বাসার মধ্যে যে স্পেস সেটা কিন্তু খুবই সংকীর্ণ, যেটাই বোঝা যায় তাদের প্রাইভেসি, হাইজিন কোনো কিছুই এখানে মেনটেন করা সম্ভব না। সত্যি কথা বলতে আমি যে এই শটগুলো নিচ্ছিলাম তখন আমার একদম দম আটকে যাচ্ছিল, কারণ তারা কিন্তু আমাকে ওইরকমভাবে ভিডিও করার জন্য অ্যালাউ করছিল না। তারপরও আমি তাদের ডিস্টার্ব না করে আমার দরকারি শটগুলো নিয়ে এসেছি। আর হ্যাঁ, এটা কিন্তু খুবই স্বাভাবিক, তারা যেহেতু একটা লোকাল কমিউনিটি তৈরি করেছে, তাই তারা তাদের লোকাল মানুষ বাদে বাইরের মানুষকে অ্যালাউ করবেই না। আপনি যদি আপনার লাইফে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে চান আর নতুন নতুন পণ্য বা আলাদা একটা ট্রেডিশন উপভোগ করতে চান, তাহলে আমি বলবো জীবনে একবার হলেও আপনি কিন্তু রোহিঙ্গা ক্যাম্প অথবা রোহিঙ্গা বাজারটা একটু ঘুরে আসতে পারেন। বলে রাখা ভালো, রোহিঙ্গাদের নিয়ে এটা ছিল আমার প্রথম ভিডিও। এরপর আরেকটা ভিডিও আসবে যেখানে আমি রোহিঙ্গা ক্যাম্পে যাব এবং সেখানে গিয়ে সেই মানুষদের সাথে আপনাদের কানেক্ট করার চেষ্টা করব। কিন্তু আজ এই রোহিঙ্গা বাজার ঘোরার পরে আমি কিন্তু বিকেলে গিয়েছিলাম এই উখিয়ায় অবস্থিত একটি বড় কুমির খামারে। আমার জীবদ্দশায় আমার সামনে থেকে এত কুমির আমি জীবনে কোনোদিনও দেখিনি। আমি আশা করব আপনি এই পরবর্তী ভিডিওটি কোনোভাবেই মিস করতে চাইবেন না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।